আজকে অর্গানন ক্লাসের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অত্র সংগঠনের কর্তৃপক্ষবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অর্গানন একটি করে আলোচনা করছি। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই বলবেন এবং শেয়ার করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি কিভাবে রোগীকে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে রোগীকে ট্রিটমেন্ট প্রদান করবেন, খুব ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটি জানা থাকলে আমাদের ট্রিটমেন্ট পলিসিটা অনেক সহজ হয়ে যাবে। আপনারা যদি আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ 291 সূত্র আছে, তাহলে আপনাদের জন্য খুবই উপকৃত হবে। কতটা সূত্র আছে কেউ বলবেন টোটাল অর্গাননের মধ্যে? দুইশো 291 অ্যাফোরিজম আছে। কতটা আছে? 291 স্যার। 291। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা 291টা অ্যাফোরিজমে আমরা আলোচনা সূত্র অঙ্ক যেমন সূত্র লাগে আমরা করতে হলে এই প্রত্যেকটা রোগীকে যখন আমরা ডাক্তার হিসাবে আমরা অ্যাপ্লাই করব, হ্যাঁ, তখন আমাদের অবশ্যই প্রয়োজন হবে কিভাবে আমি তাকে ম্যানেজমেন্টটা করব, কিভাবে আমি ম্যানেজমেন্টের মাধ্যমে অঙ্কটাকে কমপ্লিট করব, আমাকে জানতে হবে। তাহলে আজকে আমরা 1, 2, 3 অ্যাফোরিজম কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 4, 5 কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। 1 নম্বর অ্যাফোরিজম আমরা কি দেখতে পেয়েছিলাম, কি জানা আছে কারোর? বলবেন রায়হান, বলো তো 1 নম্বর অ্যাফোরিজম কি আছে? জি স্যার, হলো যে মিশন, একজন রাইট, ডক্টরের যে মিশন থাকে। জি। আর 2 নম্বর অ্যাফোরিজমে কি আছে আইনুল বারী সাহেব বলবেন একটু? 2 নম্বর অ্যাফোরিজমে কি আছে? যে বলতে পারছি না আমি। আইডিয়াল কিউর, আদর্শ আরোগ্য, কিভাবে একজন রোগীকে আমি আদর্শ আরোগ্য করব, এটা আমরা দেখতে পাবো 2 নম্বর অ্যাফোরিজমের মধ্যে। ঠিক আছে। 3 নম্বর অ্যাফোরিজমটা ম্যাডাম বলতে পারবেন? 3 নম্বর অ্যাফোরিজম। তিন, 4, 5 অ্যাফোরিজম হচ্ছে চিকিৎসকের কোয়ালিফিকেশন, চিকিৎসক কেমন যোগ্যতা অর্জন করতে হবে, তার কোয়ালিটি কেমন হবে, এইটা আমাদের 3 নম্বর 3, 4, 5 অ্যাফোরিজম দেওয়া আছে। তাহলে আমরা আজকে গতকালকে 3-এ আলোচনা করেছি। 3-এর চিকিৎসকের কি জিনিস জানতে হবে, কি জিনিস পারসেভিং করতে হবে, কি জিনিস অনুধাবন করতে হবে, কিভাবে ডিজিজকে কিউর করতে হয়, কিভাবে ডিজিজকে কিউর করতে হয় এবং তার কজেশন গুলা কি আমরা আলোচনা করেছিলাম। একটু বসতে হবে না? একটু বসতে হবে 1 ঘন্টা, দেখে করতে হবে। সরি। তাহলে আমাদেরকে জানতে হবে কিভাবে রোগ উৎপাদন করে, পারসিভিং কিভাবে রোগ উৎপাদন করে এবং কিভাবে তার কমপ্লিট হয়, কিভাবে উৎপত্তি হয় এবং কিভাবে রোগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ওষুধ সম্পর্কে ধারণা থাকতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করে। 3টা জিনিস আমরা অ্যাফোরিজম নাম্বার 3-তে শিখেছিলাম। আমি আবার বলছি, একটা শিখেছিলাম আমরা জানতে হবে কিভাবে আমাদের রোগ সম্পর্কে নলেজ থাকতে হবে, ওষুধ সম্পর্কে ডাক্তারদের নলেজ থাকতে হবে। 3 নম্বরে নলেজ থাকতে হবে আমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করব। 3টা জিনিস 3 নম্বর অ্যাফোরিজম থেকে শিখেছি। 4 নম্বর অ্যাফোরিজম থেকে আমরা কি জিনিস শিখবো? 4 নম্বর অ্যাফোরিজম থেকে শিখবো আমরা তার কি কি জিনিস ভাবে ফিজিশিয়ান তাকে রিমুভ করবে। অ্যাফোরিজম নম্বর 4, he is likewise a perceiver of health. If he know the thing that drains health and causes disease and how to remove them from personal in health. বলতে একজন প্রেসক্রাইবারকে, একজন স্বাস্থ্য রক্ষককে কি জানতে হবে কিভাবে একজন রোগকে ড্রেনে ময়লা আবর্জনা গুলো আমি তার শরীরে পরিষ্কার করবো, কিভাবে তার রোগগুলোকে আমি পরিষ্কার করব এবং হাউ রিমুভ দ্য পারসন, ব্যক্তি থেকে কিভাবে আমি এগুলা দূর সরিয়ে রাখবো। যদি একুরেট বাংলাটা আপনাদেরকে
বলা হয়, বলে ফিজিশিয়ান। মূলত ফিজিশিয়ানের, যেহেতু আমরা এই জায়গায় শিখছি ফিজিশিয়ান কেমন হতে হবে, কেমন যোগ্যতা অর্জন করতে হবে, সেক্ষেত্রে বলছে একজন ফিজিশিয়ানের 4 নম্বর এফিজিশিয়ান বলতেছে একজন ফিজিশিয়ানের কেমন দক্ষতা অর্জন করতে হবে, যে সকল কারণ স্বাস্থ্য বিশৃঙ্খল আনয়ন করে, ড্রেনেজ অফ দ্য হেলথ, বলছে যে সকল কারণে আমাদের স্বাস্থ্য কি করা হয়, বিশৃঙ্খল আনয়ন করে এবং পীড়ার উৎপত্তি করে, কজেস অফ দ্য ডিজিজ, পীড়ার উৎপত্তি করে, কেমন করিয়া, হাউ টু রিমুভ ফ্রম দেম, কেমন করিয়া তাহা রিমুভ করতে হবে, এসব তথ্যাদি চিকিৎসকের জানা থাকলে তিনি হচ্ছেন স্বাস্থ্য রক্ষক। তাহলে আমাদের কি কি জ্ঞান এই জায়গায় এই অপরিসীম আমরা জানতে পারবো। একজন ফিজিশিয়ানের জানতে হবে কিভাবে রোগের বিশৃঙ্খলা উৎপন্ন হয় এবং কিভাবে তার কারণ হয় এবং কিভাবে তার রিমুভ, একজন সুস্থ মানুষ থেকে কিভাবে রিমুভ করতে হবে, যে জানবেন তাকেই ফিজিশিয়ান বলা হয়। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ান কি, আপনি এটা সুন্দর করে বলে দিল, আপনি ফিজিশিয়ানের সংখ্যায় আমি বলবো আপনি 100 থেকে 100 পাবেন। আরো যোগ করতে পারেন, এটার সাথে 3 নম্বর যোগ করে দিলে 3 নম্বর কি থাকতে হবে, তার ওষুধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং আরো থাকতে হবে তার অ্যাপ্লিকেশন সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। যদি এই 3টা জিনিস আপনি যোগ করে দেন, আর 5 নম্বর 3টা যোগ করে ফিজিশিয়ান সংখ্যা যে যত ভাবে সুন্দরভাবে বলবেন ততই তার সুন্দর হবে। ঠিক আছে, আমরা দুইটা যোগ করে বলি, দুইটা যোগ করে বলি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কি হবে, প্রথমেরটা হচ্ছে একজন চিকিৎসক, তিনি একজন প্রকৃত চিকিৎসক যিনি ওষুধ সম্পর্কে জ্ঞান থাকবে, যিনি কিভাবে ওষুধের অ্যাপ্লাই করতে হবে জ্ঞান থাকবে, যিনি রোগ সম্পর্কে জ্ঞান থাকবে এবং কিভাবে একজন স্বাস্থ্য নষ্ট হচ্ছে এই সম্পর্কে জ্ঞান থাকবে এবং কি কি কারণে হচ্ছে, কিভাবে ফিজিশিয়ান জানতে পারে দূর করতে হবে, তাকে আমরা ফিজিশিয়ান হিসাবে বলবো। তার নলেজ গুলা, তার নলেজ থাকতে হবে। 5 নম্বর যখন আসবে, আমরা 3টা মিলেই হচ্ছে ফিজিশিয়ানের সংজ্ঞা, ডেফিনেশন। কাউকে যদি আপনাকে বলে, আপনি দরকার নেই ইংলিশের, বাংলা সুন্দর করে বলে দিতে পারবেন। আমরা এই 3-4 যদি আপনি বলেন, প্রথমেরটা হচ্ছে একজন ফিজিশিয়ান তিনি একজন স্বাস্থ্য রক্ষক যিনি ওষুধ সংক্রান্ত জ্ঞান অর্জন থাকবে এবং তার জ্ঞান অর্জন থাকবে, রোগ সংক্রান্ত জ্ঞান নলেজ থাকবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার নলেজ থাকবে এবং কিভাবে একজন স্বাস্থ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কিভাবে পীড়ার উৎপত্তি করে এবং কিভাবে সুস্থ মানুষ থেকে রিমুভ করে এবং তার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বিরত রাখা যাবে, যিনি জানবেন তাকে আমরা ফিজিশিয়ান বলবো, তার পরিপূর্ণ ফিজিশিয়ান। তাহলে রাহেন বলো তো, আমরা 4 নম্বর এফোরিজম আমরা কি কি আমরা জিনিস শিখবো। জি স্যার। জি স্যার, একজন আদর্শবান চিকিৎসকের স্যার হলো করতে হবে, ওষুধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং এটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সে সম্পর্কে জানতে হবে এবং কি কি কারণে মানে স্বাস্থ্য বিনষ্ট হচ্ছে এবং তার কারণগুলা জানতে হবে এবং এ থেকে কিভাবে রোগীকে মানে এই রোগ বা এই লক্ষণ খারাপ কিছু থেকে কিভাবে রিমুভ করতে হবে সে সম্পর্কে জানতে হবে। খুব সুন্দর, সেটা হচ্ছে ফিজিশিয়ানের সংজ্ঞাটা। আর 4 নম্বর এফোরিজমের 3টা জিনিস, ড্রেনেজ, কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানে কিভাবে ময়লা আবর্জনা হয় শরীরের মধ্যে, কজেস অফ দ্য ডিজিজ, কিভাবে রোগ হয় এবং রিমুভ ফ্রম দ্য পারসন, কিভাবে আমরা একজন স্বাস্থ্যবান ব্যক্তির নিকট হতে সেগুলোকে দূরে রাখবো, রুখে দেখা যায়। এই 3টা জিনিস আমরা শিখবো। আচ্ছা, বাংলাটা অলরেডি বলে ফেললাম। এই যে দেখেন 3টা জিনিস, ড্রেনেজ হেলথ, কজেস ডিজিজ, রিমুভ হেলথ। শামিমান ম্যাডাম একটু বলুন তো কাইন্ডলি, আমরা 4 নম্বর এফোরিজমে আমরা কি জিনিসগুলো শিখতে পাবো, মেইন জিনিসগুলো যখন আমরা জানা থাকবে সহজে আপনি তাকে বর্ণনা করলে তার আপনার সুন্দর 4 নম্বর এফোরিজম হয়ে যাবে। কি জিনিস বলুন তো শামিমা ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম কি আমায় শুনতে পাচ্ছেন? শামিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন?
আচ্ছা পাচ্ছেন না। হ্যাঁ, আইনুল বাড়ি একটু বলেন তো, আমরা 4 নম্বর এফোরিজম থেকে কি শিখতে পেলাম? আইনুল বাড়ি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি হবে 4 নম্বর এফোরিজম থেকে আমরা কি শিখতে পেলাম? স্যার, আজকে আমি ক্লাস শুনি স্যার, আজকে আমি যেটা যেখান থেকে শুরু করেন, মানে 4 নম্বর সূত্রে বলছে, এই যে আমি 3টে মেইন জিনিস দিয়ে রাখলাম, দেখা যাচ্ছে না আমার স্লাইডটা? জি জি জি। জি স্যার। অ্যাকচুয়ালি 1 নম্বরে বলেন ড্রেনেজ হেলথ, মানে কি কারণে স্বাস্থ্যের আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ মানে মানে ড্রেনেজ জানে আমরা ময়লা আবর্জনা, স্বাস্থ্যের জন্য ময়লা আবর্জনা বলছে কি কারণে, কি করলে তার শরীরের মধ্যে আমরা বিশৃঙ্খলা আনায়ন করি। তাহলে আমরা জানতে হবে, ডাক্তারের নলেজে থাকতে হবে কি করলে শরীরের মধ্যে বিশৃঙ্খলা উৎপত্তি হয়। আপনি ঠিকভাবে ঘুমান না, আপনি ঠিকভাবে খাবার খান না, তাহলে আপনার ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা জমা হবে না। লাইফস্টাইল ঠিক নেই স্যার, তারপর রাইট, মানে ফুড হ্যাবিট ঠিক নাই। এক্স্যাক্টলি, আমরা নিচে এগুলো দেখতে পাবো এক্স্যাক্টলি। তাহলে আমরা 1 নম্বরে আমরা মনে রাখতে হবে, 4 নম্বর সূত্রে বলছে ড্রেনেজ অফ হেলথ করতে হবে, থিঙ্কিং দ্য ড্রেনেজ অফ হেলথ, থিঙ্কিং কজেস অফ দ্য ডিজিজ, রোগের কারণ, কজেস মানে কারণ, ডিজিজ রোগের কারণটা কেন হলো, সে পানি খাওয়ার পর রোগ হলো, না সে পচা পয়জনিং খাবার পর ফুড হলো, না তার পেটে কোনো সমস্যা হলো, তখন আমরা দেখ। দেন বলা হচ্ছে রিমুভ, একজন স্বাস্থ্যবান ব্যক্তিকে আমরা আসলে আমরা কিভাবে তাদেরকে, একজন আক্রান্ত হয়েছে আরেকজন যাতে আক্রান্ত না হয়, আমরা কিভাবে উপদেশ দিব, তাহলে আমাদেরকে জানতে হবে। কারণ আপনি যখন ডাক্তার হবেন, আপনি যখন গুড ফিজিশিয়ান হবেন, 4 নম্বর এফোরিজম যা বলছে, আপনাকে তো নলেজ অর্জন করলেন, আপনি নিজে জানলে কোন জিনিস স্বাস্থ্য নষ্ট করে, কোন জিনিস রোগ উৎপাদন করে, কোন জিনিস আমি তাকে সাজেস্ট করলে তার রোগ আর হবে না, তাহলে আমাকে জানলে না আমি আরেকজনকে আমি অর্ডার দিতে পারবো যে তুমি এটা করতে পারবে না। তাহলে আমাদের ক্লিয়ার কাট অর্ডার থাকতে হবে আমরা কি করব কি করতে পারবো না। তাহলে রাহেন, আমরা 3 নম্বর 4 নম্বর এফোরিজম মোটামুটি আমরা বুঝতে পেরেছি, মেইন 3টা জিনিস কি আমাদের, জি স্যার। একটু বলেন। জি স্যার, কিভাবে আমাদের হলো মানে রোগের স্বাস্থ্য নষ্ট হচ্ছে সে সম্পর্কে জানতে হবে, এবং কি কি কারণে এটা এই রোগগুলো হচ্ছে, রোগের কারণ সম্পর্কে জানতে হবে, এবং আহ, এ- জানতে হবে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটা একজন আদর্শবান মাশাআল্লাহ, খুব ফিজিশিয়ানের সুন্দর, মানে খুব সুন্দর জানতে হবে। হয়েছে। হ্যাঁ, আইনুল বাড়ি একটু বলেন তো, আপনাকে বলে দিলাম, একটু বলুন আইনুল বাড়ি। ভয় পাওয়ার কিছু নেই, আপনি বলুন। আইনুল বাড়ি শুনতে পাচ্ছেন? শামিমা নাসরিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? শামিমা নাসরিন ম্যাডাম, কথা বলতে হবে, আপনারা যারা আছেন কথা বললে আলোচনাটা ভালো করা যাবে। আমি চাই আপনারা এই যে ক্লাসেরটা ক্লাসই শিখে যাবেন, আপনারা আলোচনার মাধ্যমে আমরা ক্লাসেরটা ক্লাসই শিখবো, সেই ক্ষেত্রে আপনারা একটু রেসপন্স করলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অগ্রসর হচ্ছি। দেখো তাই বলেছি, অ্যাফোরিজম নম্বর 4 বলছে দ্য থিংস দ্যাট ড্রেনেজ হেলথ, আমাকে চিন্তার জিনিস, কোন জিনিস সম্পর্কে জানতে হবে, কিভাবে আমাদের শাস্ত্রের বিশৃঙ্খলা আনয়ন করে, দ্য থিং দ্যাট দ্য কজেস অফ ডিজিজ, কিভাবে রোগ উৎপাদন করে, কারণগুলো জানতে হবে, মেথড টু রিমুভ, কিভাবে স্বাস্থ্যটাকে, সমস্যাগুলোকে না আসে পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে আমরা তাকে রিমুভ করতে পারবো, সাচ দ্যাট ফ্যাক্টরস ফ্রম পারসন ইন হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে আমরা ধারণা দিতে হবে। তো ড্রেনেজ ইন হেলথ সম্পর্কে যদি আমার নলেজ নিতে হয়, আমাকে মেন্টাল এন্ড ইমোশনাল ফ্যাক্টর জানতে হবে, তার মানসিক এবং তার ইমোশনাল ফ্যাক্টর গুলা কি কি আছে, তার ফিজিক্যাল ফ্যাক্টর জানতে হবে, সে এনভায়রনমেন্টাল সম্পর্কে জানতে হবে, সে যদি প্রতিদিন বৃষ্টি ভিজে তাকে আমরা বারণ করতে হবে, সোশ্যাল ফ্যাক্টর, সামাজিক ভাবে সে কেমন অবস্থায় আছে তার তথ্যগুলো আমরা জানতে হবে, ব্যাড হ্যাবিট কি আছে, ঘুমানোর ব্যাড হ্যাবিট, মোবাইল ব্যাড হ্যাবিট, তার অ্যালকোহলিক ব্যাড হ্যাবিট, আদার্স সেক্সুয়াল ব্যাড হ্যাবিট, এগুলো আমাদেরকে নলেজে নিতে হবে। সাপ্রেস মেডিসিন অর ট্রিটমেন্ট,
কোনভাবে তার রোগগুলো চাপা দেওয়া আছে কিনা, কোনোভাবে তার অবস্ট্রাকশন আছে কিনা, কোনো তার অবস্ট্রাকটেল টু কিউর আছে কিনা, আমাদের সেই সম্পর্কে নলেজ নিতে হবে। তাহলে ড্রেনেজ স্যার অফ দ্য, জি স্যার এই অবস্ট্রাকশন হলো ডিজিজ বলতে কি বোঝায়? অবস্ট্রাকশন মানে বাধা। এই যে ড্রেনেজ অফ হেলথ, ধরেন আপনি একটা আমাদের নর্মাল যদি আমরা ড্রেন মনে করি পানির ড্রেন, তো আপনি যে জায়গায় দেন না পানি ড্রেন মানে হচ্ছে পানি যাওয়া চলাফেরা করবে। আপনি যদি প্রতিদিন ময়লা নর্দমা ফালান তাহলে অবস্ট্রাক্ট টু, আপনি কি হলো ড্রেনটা অবস্ট্রাক্ট হয়ে গেল, বাধা এসে গেল। তাহলে আমাদের বডির মধ্যে এই কারণে বাধা হইতে পারে। ধরেন মেন্টাল, আমরা পড়েছি, আপনার একটা যদি মহিলা ক্ষেত্রে বলি, আপনার মহিলা প্রতিদিন হাজবেন্ড মারে, তো সে মানসিক ভাবে অত্যাচারের মধ্যে আছে না? জি স্যার। যদি তার হাজবেন্ড প্রতিদিন মারে, তাকে যদি আপনি মাথা ব্যথার ওষুধ খাওয়ান, সে কি ভালো হবে? কারণ হাজবেন্ড তো মারে, সে ভয় পাইতে পাইতে তার মাথা ব্যথা হয়ে যায়। জি স্যার। তো এটা হচ্ছে মেন্টাল স্টেটটা তার কেমন আছে, তাই ফ্যাক্টর গুলো আমাকে জানতে হবে। তাকে আমি মানে কোথায় আমাকে ড্রেনটা পরিষ্কার করতে হবে, আমার নলেজটা জানতে হবে। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো। হ্যাঁ, কজেস অফ ডিজিজ, আমাদের ভাইরাস কিভাবে এফেক্ট করে, ব্যাকটেরিয়া কি, প্যারাসাইট কি, কিভাবে তারা কাজ করে, হ্যাঁ এই ফ্যাক্টর গুলো আমার জানতে হবে। আর বিভিন্ন ফ্যাক্টর আমাকে জানতে হবে। সে যদি প্রতিদিন বৃষ্টি ভিজে, তাকে আমি বৃষ্টি ভিজা থেকে বারণ করতে হবে। সে যদি ফ্লোরে শোয়, তাকে ফ্লোর থেকে বারণ করতে হবে। সে যদি প্রতিদিন রুদ্রে কাজ করে, তাকে আমার রুদ্রের কাছ থেকে বারণ করতে হবে। মানে যে কজেস মানে কারণ, যে কারণে রোগগুলো উৎপাদন হচ্ছে, সেই কারণগুলো সম্পর্কে আমি তাকে বিরত রাখতে হবে, অথবা কারণগুলোর এগেনিস্টে আমাকে অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আমার কজেশন সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে। এজন্য বলছে এখন কজেশন কেমন ধরনের কজেশন হইতে পারে। ফিজিক্যাল শুড গাইডেড দ্য প্যাশেন্টস অন হাইজেনিক হ্যাবিট। সে নোংরা থাকে, নোংরা ড্রেস পরে, হাত ওয়াশ করে না, হাতে ময়লা থাকে, তাহলে সে রোগ জীবাণু হইতে হবে, তাকে আমরা হাইজিনিক হ্যাবিট সংক্রান্ত আমাদের নলেজ থাকতে হবে। আমি যদি ফিজিশিয়ান হই, কিভাবে একজন গুড হাইজিনার হতে হবে, কিভাবে তার কমিউনিটি অফ হেলথ এর সম্পর্কে জানতে হবে, এটা আমাদের কমিউনিটি অফ হেলথ এর মধ্যে পড়ে। স্যানিটারি কেয়ার, কিভাবে একটা বাথরুম ব্যবহার করবে, কিভাবে ওয়াশরুমে যাওয়ার পরে কি করতে, আসার পরে কি করতে হবে, খাবারের আগে কি করতে হবে। হ্যাঁ, ডায়েটরি চেঞ্জেস, ডায়েট, হ্যাঁ তার খাবার কি পরিবর্তন আনতে হবে, কি কি সে খাবার খাচ্ছে, কি খাবার তার জন্য প্রযোজ্য। সে মোটা ফ্যাট হচ্ছে, প্রতিদিন মাংস খাচ্ছে, হাই প্রেশার মাংস খাচ্ছে, ডায়াবেটিস, কন্টিনিউ চিনি খাচ্ছে, তার ডায়েটিং সম্পর্কে আমাকে নলেজ ধারণ থাকতে হবে, এবং তাকে আমি প্রিভেন্টিভ অর্ডার দিতে হবে। ডেইলি এক্সারসাইজ আমাকে তার মধ্যে আছে কিনা, না করলে তার রোগ বেসিস অনুসারে আমি তাকে ডেইলি এক্সারসাইজ করার জন্য তাকে আমি অর্ডার দিতে হবে। ফ্লুইড ইনটেক, তার যে পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে তার যৌব শক্তি থাকার কথা ছিল, ফ্লুইড থাকার কথা ছিল, সেই পরিমাণ আছে কিনা, না থাকলে আমাকে যা ব্যবস্থা করার দরকার সেই করতে হবে। স্টপিং দ্য এডিকশন অফ ড্রাগস, সে যদি কোনো ধরনের ড্রাগ এডিকশন থাকে তাকে বন্ধ করতে হবে। সিগারেট অ্যান্ড অ্যালকোহল এক্সেট্রা, এমন ধরনের ড্রাগ থাকলে আমাকে তাকে রেস্ট্রিকশন দিতে হবে। So you must have heard of proved prevention is always better than cure। বলছে যে আমরা এটা অনেকবার প্রমাণিত করেছি, অনেকবার আমরা জেনেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার রোগ উৎপত্তির ওই যেটা রিমুভ, রোগ হওয়ার আগে আপনি যদি প্রিভেনশন নেন, যেমন কারোর চিকেন পক্স হয়েছে, তাকে যদি আপনি সেপারেশন করে নেন, অন্য লোকের মধ্যে আক্রান্ত হবে না। কারোর যদি চোখের সমস্যা হয়েছে, কনজাক্টিভাইটিস হয়েছে, তার চোখের সমস্যা নিয়ে সে ভুগছে, তাকে যদি আইসোলেটেড করে দেন, আলাদা করে দেন, আলাদা রুম তার জন্য দেওয়া হয়, অন্যরা আক্রান্ত হবে না। তো সেই নলেজ, সেই ডিরেক্টিভ ফিজিশিয়ান মাস্ট বি গিভেন টু দ্য আদার্স। যখন আপনি এমন ধরনের পেশেন্ট আসবে, তার দুই একটা এক্সাম্পল দিলাম, এমন ধরনের অনেক স্কিন ডিজিজ থাকতে পারে, যে রোগগুলো আমার সরাসরি রোগ হবে, একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে, সেই ধারণা থাকতে হবে। যেমন একজন স্কিন ডিজিজ রোগী বাসায় একজন আছে, 3-4 জনের আছে, আপনি একজন ওষুধ খাওয়ার জন্য আসছে, কিন্তু একজন খেলে কি হবে, আর 3-4 জনের থেকে তার প্রতিদিন জাম স্থানান্তর হচ্ছে, তাহলে সবাইকে ওষুধ খেতে হবে, সবাইকে ট্রিটমেন্ট করে আওতা আনতে হবে, এটা ফিজিশিয়ান হিসেবে ডিরেক্টিভ দিতে হবে। বলছে এ ফিজিশিয়ান ক্যান নট ক্লেম টু বি এ
প্র্যাকটিশনার অফ হেলিং আর্ট উইদাউট দিস আন্ডারস্ট্যান্ডিং। বলছে একজন ফিজিশিয়ান ভালো হইতেই পারে না, প্র্যাকটিশনার ভালো হইতে পারে না, তার কিভাবে স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারে না, যদি তার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে উপরোক্ত বিষয়গুলো যদি সে বুঝতে না পারে, তাহলে সে কোনোভাবে একজন ভালো ফিজিশিয়ান দাবি করতে পারে না। এ ফিজিশিয়ান ক্যান নট ক্লেম টু বি এ প্র্যাকটিশনার অফ হেলিং অফ আর্ট এবং উইদাউট দিস আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট, তাহলে আমরা অ্যাফোরিজম চার্ট শেষ করলাম। 5 নম্বর অ্যাফোরিজম আমরা কি কি জিনিস আমরা দেখতে পাবো, পুরোটা যদি একটু আলোচনা করে নেই। ইউজফুল টু দ্য ফিজিশিয়ান in assisting him to care are the particulars of the most probable exciting cause of the acute disease। বলছে ইউজফুল টু দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ানের জন্য খুব উপকার হবে, ইন অ্যাসিস্টিং তাকে সাহায্য করবে, হিম টু কিউর আর তাকে আরোগ্য করার জন্য, দ্য পার্টিকুলার অফ দ্য মোস্ট প্রবাবল এক্সাইটিং কজ, যদি তার এক্সাইটিং কজটা জানা থাকে তাহলে ফিজিশিয়ানকে খুব ভালোভাবে তার সহায়তা করবে ওষুধ সিলেকশন করার জন্য। এক্সাইটিং কজ মানে উত্তেজক কারণ। উত্তেজক কারণ কেমন? আপনি প্রতিদিন বৃষ্টি ভিজেন, অথবা হঠাৎ করে আজকে বৃষ্টি ভিজেছেন, আপনার জ্বর উঠেছে, তাহলে উত্তেজক কারণ, আপনি বৃষ্টি ভিজার কারণেই জ্বর উঠেছে, আগে কিন্তু জ্বর উঠে নাই। আপনি রুদ্রের দিয়ে স্কুলে গিয়েছেন, তাই আপনার মাথা হেডেক হয়েছে, মাথা ব্যথা হয়েছে, হ্যাঁ, এক্সাইটিং কজ। এক্সাইটিং কজকে বলা হয় একুইট ডিজিজ। একুইট ডিজিজ মিন নতুন রোগ বা তরুণ রোগ, হ্যাঁ, অথবা অচির রোগ। কয়েকটা ভাষায় একুইট ডিজিজ মানে নতুন রোগ, তরুণ রোগ, অথবা অচির রোগ, চির না, অস্থায়ী রোগ। সে বৃষ্টি ভিজছিল, তাকে ওষুধ দিলে হয়ে যাবে। সে অ্যাক্সিডেন্ট করার পরে জ্বর এসেছে, তাহলে তার জ্বরটা ভালো হয়ে যাবে। জি বলেন। স্যার এটাকে শর্ট টাইম ডিজিজও তো বলা যায়। হ্যাঁ, নিচে আসবো। এটাকে শর্ট টাইম ডিজিজ বলে। মানে মেইন হচ্ছে এক্সাইটিং কজটা কি, এই এক্সাইটিং কজ এটাই বোঝাচ্ছে। একুইট ডিজিজটা হচ্ছে এক্সাইটিং কজের আওতাভুক্ত হয়েছে একুইট ডিজিজটা। বুঝতে পেরেছেন? জি স্যার। And was also most significant point the whole history of the chronic disease। যদি আমাদের কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট আছে, আমার তার হোল হিস্টোরি নিতে হবে, টু এনাবল টু হিম ডিসকভার ইট ফান্ডামেন্টাল কজেস। কেন নিব? আমি যাতে সক্ষম হই টু ডিসকভার ইটস, ইয়াকে আবিষ্কার করতে, তার বাহির করতে, তার ফান্ডামেন্টাল কজেস কোনটা, তার মেইন কারণ। ফান্ডামেন্টাল কজেস বুঝাচ্ছে যে মাইজমেটিক মোর এক্সাইটিং কজ হবে এবং মাইজমেটিক কজ। মাইজমেটিক তো বুঝবেন না, মাইজমেটিক পরে আলোচনা হবে। আমাদের রোগের জন্য 3টা মায়াজম দায়ী, সুরা, সাইকোটিক, সিফিলিটিক। পরবর্তী টাইমে আরেকটা ডিসকভার হয়েছে টিউবারকুলোনাম মায়াজম। টোটাল আমরা 4টা মায়াজম হিসেবে আমরা ভেরিয়াস জায়গায় দেখবো, 3টো দেখবো, 4টো দেখবো। কিন্তু আমরা কন্ট্রাডিক্টে যাওয়ার দরকার নেই। হ্যানিম্যাল 3টে আবিষ্কার করে গিয়েছিলেন। হু ইজ দ্য জেনারেল ডিউ টু ক্রনিক মায়াজম। বলছেন যেটাও যে আলোচনা বললাম যে আমার অচির রোগের জন্য মায়াজমই সাধারণত দায়ী হয়ে থাকে। ইন দিস ইনভেস্টিগেশন আমরা অনুসন্ধান করে দ্য অ্যাসার্টেনেবল ফিজিক্যাল কনস্টিটিউশন অফ দ্য পেশেন্ট, আমরা তার ফিজিক্যাল কনস্টিটিউশন সম্পর্কে আমরা অনুধাবন করব। স্পেশালি when the disease is chronic, যখন আমাদের রোগটা হবে কি পুরাতন রোগ হবে অথবা চির রোগ হবে, তখন আমরা ইনভেস্টিগেশনটা আমাদের প্রপার করতে হবে। আদারওয়াইজ উইল বি এক্সপেরিয়েন্স অনলি এক্সাইটিং কজ। হিজ মোরাল এন্ড ইন্টেলেকচুয়াল, কি কি করব আমরা, তার নৈতিকতা কেমন, তার বুদ্ধিমাত্রা কেমন, হিজ অকুপেশন, সে কি করে, মোরাল অফ লিভিং, তার কিভাবে তার জীবন জীবিকা অর্জন করছে, এন্ড হ্যাবিট, সে তার কোনো অভ্যাস সম্পর্কে কেমন ধারণা আছে, হিজ সোশ্যাল এন্ড ডোমেস্টিক রিলেশন, তার সামাজিকের মধ্যে, তার তার পরিবারের মধ্যে তার কেমন সম্পর্ক আছে, হিজ এজ, তার বয়স কত, তার সেক্সুয়াল ফাংশন কিভাবে কাজ করে, and are to be taken into consideration। আমি যখন ক্রনিক ডিজিজ দেখবো, ক্রনিক পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব, বলছে আমরা এই জিনিসগুলাকে, আমার মায়াজমেটিক তো দেখবই, এই জিনিসগুলাকে আমার আওতাধীনে আনতে হবে। তাহলে এই অ্যাফোরিজম থেকে, জি বলেন স্যার। ওই যে মানে কি বলে ক্রনিক ডিজিজ সম্পর্কে যে ইটা বলা হয়েছে, জি।
টপিকটা মাথায় আসছিল, ভুলে গেছি বিষয়টা। ওই আবার স্যার মায়াজম। মায়াজম, স্যার জি মায়াজম কি কিছুটা জেনেটিক পর্যায়ে পড়ে, বংশ পরম্পরা এই ধরনের কিছু? না, জেনেটিক মায়াজম কিছু? হচ্ছে মানে বিভিন্ন রোগের কারণ হচ্ছে ডক্টর হেনিম্যান যে দেখলো যখন মেডিসিন আবিষ্কার করা হচ্ছে অনেক রোগী সারতেছে না, তো অনেক ইনভেস্টিগেট করে সে আবিষ্কার করলো এদের ভিতরে অন্তর্নিহিত আছে মায়াজম। মায়াজমকে তিনটা ভাগ করছে। মায়াজমটা সুরা। সুরা কেমন মায়াজম? সুরা হচ্ছে ধরেন একটা মেয়ে যাচ্ছে, আপনি মেয়ের দিকে তাকালেন, তাকানোর পরে আপনার কাম ইচ্ছা বাসনা জাগ্রত হলো, কিন্তু আপনি কোনোভাবেই কিছু করতে পারলেন না, এবং প্রায় দিন এমন দেখতেছেন, তাহলে আপনার ভিতরে একটা রোগ উৎপত্তি হবে। এইটা এই প্রথমে এই যেটা উৎপত্তি হয় সুরা। সুরাকে বলা হয় ইচিং, চুলকানি দ্বারা প্রকাশ করা হয়, বিভিন্ন তার ইরিটেবল থাকে, মানসিকভাবে ইরিটেবল থাকে, এবং ফিজিক্যালি চর্মরোগ দেখা দেয়, তখন আমরা তাকে ক্লাসিফিকেশন করি সে সুরার পেশেন্ট। তার মধ্যে টিউমার আছে, তার গ্রোথ বেশি হচ্ছে, অথবা তার মধ্যে আচিল আছে, তার লিভার হাইপারট্রফি হয়েছে, হার্ট হাইপারট্রফি হয়েছে, যত কিছু বেশি বেশি হবে তখন আমরা হচ্ছে সাইকোটিক মায়াজম হিসেবে আমরা আখ্যায়িত করি। তখন আমরা সাইকোটিক মায়াজমেটিক মেডিসিন গুলো আমরা দিই। যখন সিফিলিটিক মানে ডিস্ট্রাকশন, একটা মেয়ে আত্মহত্যা করতে চায়, তার বিভিন্ন ভিতরে আলসার ক্ষত আছে, তখন আমরা বাদ করি সে ডিস্ট্রাকটিভ মায়াজম নেশার, সিফিলিটিক মায়াজম নেশার, তখন আমরা সিফিলিটিক মায়াজমেটিক মেডিসিন তার জন্য রেডি করি। মানে একটা রোগী আসলে মায়াজমেটিকের ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন বুঝছি। আমরা মায়াজমেটিকের ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন আমরা দেখি, দেখার পরে আমরা ওষুধগুলাকে সিলেকশন করি। বুঝতে পেরেছেন আমরা মায়াজমটা কি? স্যার বুঝতে পারছি স্যার। জি। এরপরে দেখেন আমরা যে জিনিসটি আমরা বিয়া দিছি, আমরা এইটাতে যেমন 4 নম্বর রেফ্রিজিমে আমরা তিনটা জিনিস শিখলাম, এই জায়গায় 4টা জিনিস বলছে। রোগের এক্সাইটিং কজ, উত্তেজক কারণ, দ্যাট ইজ ক্রনিক অ্যাকুইট ডিজিজ, ফান্ডামেন্টাল কজ, that is chronic disease, and maintaining cause, that is chronic disease, and others factor, that is chronic disease. Others factor যেটা বললাম, তার ইমোশনাল স্টেট কেমন, তার হ্যাবিট কেমন, তার সেক্সুয়াল কেমন, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা কনসিডারেশন আওতা আনতেছি আদার্স ফ্যাক্টর। আমরা দেখবো তাহলে কজিটিং এ যখন ক্রনিক ডিজিজ আসবে, আমাকে তিনটা জিনিস আমার মাথায় আওতা নিতে হবে: ফান্ডামেন্টাল কজেস, মেইনটেইনিং কজেস, এন্ড আদার্স কজেস। মেইনটেইনিং কজেসটা কি আলোচনা করে আসি। মেইনটেইনিং কজ, আপনি রোগীকে ঠান্ডার জন্য মেডিসিন অ্যাপ্লাই করেছেন, যে মেডিসিন তার লক্ষণ ভিত্তিতে আসলো, অ্যাপ্লাই করেছেন, কিন্তু রোগী প্রতিদিন বৃষ্টি ভিজে, তোকে তাহলে কি ঠান্ডা ভালো হবে রায়ন সাহেব? জি না স্যার। তাহলে মেনটেন তাকে এটা অবশ্যই তাকে জানতে হবে, বলতে হবে আপনি ঠান্ডা বৃষ্টি ভিজা যাবে না। তো একটা বাচ্চাকে ওষুধ দিলেন, সে শীতের সকালে প্রতিদিন খালি পায়ে বেরিত, তো হাঁটতেই পারে না, ফ্লোরে থাকে, খালি পায়ে হাঁটতে হয়, তাহলে তার তাকে আমরা ঠান্ডার ওষুধ দিলেন, আইসা বলবো ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, আমার ছেলের স্বাস্থ্যই ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, আমরা বুঝলাম কিছু। আপনাকে এসে যে থ্রেটিং মারবে, আপনি ফিজিশিয়ান জানা থাকে, তাকে প্রশ্ন করে তাকে আপনাকে এন্টিবায়োটিক তার সাথে আমরা কথা বলতে হবে, কেমনে ভালো হবে? শুধু ডাক্তারের দোষারোপ, আপনাদের কোনো দায়িত্ব নেই, গার্ডিয়ান হিসেবে কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? যখন আপনি ফিজিশিয়ান হিসেবে আগে জানবেন, তখন আগেই আপনি তাকে রিমুভ দিয়ে দেবেন। ধরুন একজন শ্বাসকষ্টের রোগী আছে, তার বাসাটা হচ্ছে ডাস্টবিনের পাশে, ময়লা আবর্জনা তার উপরে দোতলার মধ্যে নাকের মধ্যে এসে লাগে, প্রতিদিন সকালবেলা খুললেই মানুষের ভালো ওয়েদার পায়, সে মানে খুব ব্যাড স্মেলটা তার মধ্যে আসে, তখনই তার শ্বাসকষ্ট দেখা দেয়। এখন কি তার ওই বাসা থাকা উচিত হবে না? বাসা শিফট করার জন্য আপনার ডিরেক্টিভ দিতে হবে। স্যার বাসা শিফট করার জন্য ডিরেকশন দিতে হবে। ওকে। একজন লোক বুকে অনেক কাশি নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, বুকে অ্যাজমা, কফ গড়গড় করতেছে, সিগারেট খায়, তখন কি আমরা তাকে সিগারেট যদি না খায় আমি তাকে ওষুধ দিয়ে লাভ হবে? ডাক্তারের বদনাম হবে। তাকে নিষেধ করতে হবে, হলে আমরা ওষুধ খাবেন, না তো আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন, অন্য কারো অনেক হোমিওপ্যাথ আছে আপনাকে ওষুধ দিবে, আমি ওষুধ দিতে পারবো না যদি ক্রনিক ফ্যাক্টর হয় থাকে। একজন আছে গরিব রিক্সা চালক, সে প্রতিদিন আসে ফ্লোরে শুয়ে, তার ঠান্ডা লেগেই আছে, ঠান্ডা ডাইসল, ডাক্তার সাহেব আমার কখনো না ঠান্ডা ভালো হয় না, তো আপনি জানার চেষ্টা করলেন না তার মেইনটেইনিং কস্টটা সে কিভাবে আছে। তিনটাই কস্ট, মেইনটেইনিং কস্ট। বলে আমি তো ডাক্তার সাহেব কোথায় ঘুমানবো? ডাক্তার সাহেব কি গরিব মানুষ কি করবে, একটা রুম আছে,
বউ বাচ্চারা উপরে থাকে, আমি নিচে এই বউ বাচ্চা নিয়ে আমরা ফ্লোরিং এ থাকি, তাহলে তাকে সে ফ্লোরিং এ থাকে ওষুধও দেন, সে কি সুস্থ হবে? না স্যার। বলে এটা আছে মেইনটেনিং কস্ট, তাকে এগুলা থেকে বারণ করতে হবে। আদার্স ফ্যাক্টর অলরেডি বললাম, আমরা নিচে আরো বিস্তারিত দেখতে পাবো। টোটাল 33 স্লাইড আছে, আর আছে 20 মিনিট টাইম। তাহলে এক্সাইটিং কজ বলতেছে নলেজ ইজ ইউজফুল টু অ্যাচিভ এন্ড ওয়েল অ্যাসিস্ট ইউ টু কিউর। বলছে যদি তুমি এক্সাইটিং কজ, এক নম্বর বলতে তোমার যদি ভালো নলেজ থাকে, অ্যাচিভিং তুমি অর্জন করতে চাও, উইল অ্যাসিস্ট টু ইউ কিউর তোমাকে সাহায্য করবে। তুমি উত্তেজক কারণ সম্পর্কে যদি ভালো জ্ঞান তোমার থাকে, তোমাকে ভালো অ্যাসিস্ট করবে, সাহায্য করবে একটা রোগীকে আরোগ্য করার জন্য, কিউর। তাহলে দিস নলেজ ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট, একুইট এন্ড ক্রনিক। বলছে তখন আমার যদি আমি ফান্ডামেন্টাল কজে যাই, বলছে যে আমাদের এই রোগগুলাকে দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলছি, অলরেডি আলোচনা করছিলাম, একুইট এন্ড ক্রনিক। একুইটটা বলতেছে কিভাবে হচ্ছে, একুইট কিভাবে এক্সাইটিং কজেস, যে কোনো সময় কোনো উত্তেজক কারণ হতে পারে, এটা কিভাবে আসবে, সাডেন অনসেট, হঠাৎ করে আপনার একইভাবে রোগটা বাড়তে থাকবে, হঠাৎ করে আসবে। মোর অর লেস ফিক্সড ডিউরেশন, বেশিও থাকতে পারে অথবা কম থাকতে পারে ডিউরেশনটা, হঠাৎ করে এসে শর্ট টাইম, যেটা আপনি বলছিলেন শর্ট টাইম, মোর অর লেস ফিক্সড ডিউরেশন। এরপরে আমার ফল কি হতে পারে, বাবি ফল কি হতে পারে, প্রগনোসিস কি হতে পারে, রেজাল্ট টু রিকভার, সে হয়তো এই রোগ থেকে সে ভালো হবে অথবা তার মৃত্যু হবে। হঠাৎ করে বাম পাশে রাত্র 1টার সময় বাম পাশে ব্যথা, কি করবে, অস্থির হয়ে গেছে, শরীর গাম দিয়ে ফেলতেছে, কখনোই ছিল না, তার মানে কি একুইট রোগ, হঠাৎ করে কেন হলো? আমাকে যদি তার ওষুধ ঠিকভাবে ডায়াগনোস করতে না পারি, না দেই, তাহলে কি হবে, নিশ্চিত মৃত্যু যাবে। অথবা যদি আমি ডায়াগনোস করতে পারি, তাকে রিকভারি করতে পারবো। তাহলে আমাদের জি হ্যানিম্যান বলছেন particularly of most probable exciting cause if acute, then acute disease differentiation among type of disease must be done if belong to existing causes। বলছে আমাদের প্র্যাকটিশনালি আমাদের মোস্ট প্রবাবল কজটা জানতে হবে, যদি আমরা কোন কারণে তার রোগটা হলো। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন রায়ান সাহেব, যদি নতুন রোগী আসে, একুইট কেস নিয়ে আসে, দ্যাট ইজ ফিভার 7 দিন ধরে, আগে কখনোই ছিল না, কাশি 7 দিন ধরে, আগে কখনোই ছিল না, শ্বাসকষ্ট, পেটে ব্যথা 7 দিন ধরে, আগে কখনোই ছিল না, তাহলে আপনাকে জানতে হবে যে কেন হলো, তাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সে এমন বলতে পারে ডাক্তার সে বাড়িতে গেছিল, বাচ্চাটা বাসের পাশে বসবো এত বললাম, তার বাসের পাশেই বসতে হবে, সারা রাত্র তার ঠান্ডা ওয়েদারটা তার লেগেছে, সে অসুস্থ হয়ে গেছে, তো আপনার ওষুধে সব অল্প পরিশ্রমে আপনার ওষুধ সিলেকশন হয়ে গেল। ডাক্তার সাহেব তার জ্বর নিয়ে আসছে, কেন হলো গো জ্বর? ডাক্তার সাহেব পরীক্ষা শেষ হয়েছে, বাচ্চাটা খেলা আগে বায়না করেছিল, সে খেলবে, পরীক্ষা শেষ হলে এনজয় করবে, সে খেলতে গেছিল, খেলতে যাওয়ার পর থেকে সে তার জ্বর হয়ে গেছে, রাত্রে প্রচুর জ্বর। তাহলে আপনি কজেশন পেয়ে গেলেন। এইভাবে আমরা কজেশন গুলাকে ফাইন্ড আউট করতে হবে। বাচ্চা নষ্ট হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে বাচ্চার, কেন হলো? রিস্কা থেকে পড়ে গেছে, কজেশন আপনি পেয়ে গেলেন, একুইট কজেশন। তো এই জিনিসগুলা আমাদের নলেজে আনতে হবে, আওতাধীন আনতে হবে। বলছে যদি কজেস মাস্ট বি প্রবাবল হয়, যদি আপনি কজেশনটা অনেক সময় কোনো কারণে, মানে কোনো ক্রনিক ডিজিজের মনে হচ্ছে যে উত্তেজক কারণ, আপনি কজেশনটা কোনোভাবে আউট করতে পারেন না, তখন বলছে এক্সাইটিং কজ ইজ দ্য ইগনেটর, আমাকে একটু ওমিট করতে হবে, এন্ড ফান্ডামেন্টাল কজেস ইজ টু বি টার্গেট, আমি ফান্ডামেন্টাল কজের দিকে আমাকে যাইতে হবে, কারণ বুঝতে হবে রোগটা ক্রনিকের দিকে টানাবার, তার যদি কোনোই কারণ পাচ্ছি না, কোনো কারণ তার ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজনদের ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, এটা টার্গেট করতে হবে ফান্ডামেন্টাল কজে। তখন আমাদের আদার্স খাওয়া দাওয়া, রুচি সব সম্পর্কে আমাদের তাদের ইমপ্রেশন নিতে হবে। তাহলে আমাদের কিভাবে অকার, নেভার বিফোর, আগে অকারণ জানতে হবে, এরপরে যদি না পাই আমি টার্গেট নিতে হবে, ফান্ডামেন্টাল কজেস আমার ধারণা করতে হবে। তাহলে একুইট ডিজিজ সংক্রান্ত রায়ান সাহেব আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আপাতত নাই।
বলবেন। আপনারা যদি নতুন স্টুডেন্ট, আমরা অনেকক্ষণ স্ট্রাগল করে এগুলাকে আয়ত্তে করার চেষ্টা করছি, কিন্তু আসলে আপনার তো ইংলিশ লেখা অত ভালো বোঝার কথা না, আমরা তর্জমা করে দিচ্ছি। যদি বুঝতে কষ্ট হয় বলবেন, বারবার বলে আমি ক্লিয়ার করে দেবো, না বুঝলে আমি সামনে যাবো না, সামনে গিয়ে লাভ নেই। আমার 5টা তো 10টা সূত্র আয়ত্তে করতে পারলে আমার এনাফ। আপনি অনেক মানে আপনাদের সময় 72 ফর্মুলা আছে, ইনশাল্লাহ আপনাদের এগুলো মেইন জিনিসগুলো আপনি জানা রাখবেন। পাশের সেই জিনিস এক্সাইটিং কজ, মেইনটেইনিং কজ, অথবা ফান্ডামেন্টাল কজ এন্ড আদার্স কজ, এই খেয়াল রাখলে পাস কি বললো এই তর্জমা করলে আপনার লোকজন যে বড় ডাক্তার ওখানে তাকে সামনে আপনি বুলেটিন বেরাইতে পারবেন না রায়হান সাহেব? জি। ক্রনিক ডিজিজ বলছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্য হোল হিস্টোরি, বলছে যদি ক্রনিক ডিজিজের পেশেন্ট আসে আমাকে খুব মোস্ট ইম্পর্টেন্ট, অধিকতর গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা ইন দ্য হোল হিস্টোরি, তার সমগ্র ইতিহাস নেওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেন বলছে রুট কজেস, তার গোড়া থেকে জানতে হবে তার কারণগুলা কি। রুট কজ, ওই বললাম 1 বছর ধরে আপনার ঠান্ডাতে থাকে অসুস্থ, ও ঠান্ডা জীবনে ভালো হয় না, সে নিচে ঘুমায়, এই রুট কজ, যেটা মেইনটেইনিং কজ বললাম, এই রুট কজ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। কেন আসলো আগে রুট কজ যাইতে হবে, তার ঠান্ডা কেন লাগলো, আমি মেইনটেইনিং কজটা হচ্ছে রুট কজ হিসেবে এনা উল্লেখ করেছে। ফান্ডামেন্টাল মায়াজমেটিক, সে অনেক ওষুধ খায়, আজ কি হচ্ছে মেয়ে দেখলে তার তাকাইতে হবে, মেয়ে একবার সুন্দরী মেয়ে দেখলে তার সারা রাত দিন রাত তাকাইতে হবে এবং তাকে আদার উপায় বেছে নিতে হবে তাকে এটা নিবারণ করার জন্য। তাহলে ফান্ডামেন্টাল কষ্ট, মৌলিক কারণগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে। তার সিফিলিটিক হয়ে গেছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে। এজন্য নোট বলেছে কমন টু বোথ এ, ওই যেহেতু কজের চলে আসছে এ এন্ড বি, এ পড়েছিলাম ক্রনিক, বি এ পড়েছিলাম এ একুইট, বি এ পড়েছি ক্রনিক, আর নেসেসারি সার্কামস্ট্যান্স। ক্রনিক knowledge of causes in disease, find out the causes why it is happen, বলছে আমাদের কজেস, রোগের কারণটা কি, আমার অলরেডি 4 নম্বর অ্যাফ্রোজম বলেছি, রোগের কারণটা কি আমার জানতে হবে, কোন কারণে তার হলো, রোগটা কি, তাকে আমি কি ডিরেক্টিভ দিতে হবে, কি তাকে বারণ করতে হবে জানতে, ফাইন্ড আউট দা কজেস হোয়াই ইট ইজ হ্যাপেন, কেন হলো, এটা আমাকে নলেজ অর্জন করতে হবে। ক্রনিক বলছে মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট ইন দ্য হোল হিস্টোরি, ফান্ডামেন্টাল মায়াজম আর টু বি ফলো। ফান্ডামেন্টাল মায়াজম বলছে সুরা, সাইকোসিফিলিস, এই 3টা মায়াজম তাকে আমাকে নিতে হবে। সে কোনটার মধ্যে পড়ে? ধরেন বাবার টিউমার ছিল, মায়ের টিউমার ছিল, সন্তানের টিউমার হচ্ছে, তাহলে দেখেন বাবা এটা কি আজকের দিনের টিউমার, তার টিউমার হলো, তার বয়স হতে পারে আপনার 5 মাস, কিন্তু এই টিউমারের বয়স হইবে 50 বছর 60 বছর, কারণ দাদারও ছিল, দাদার থেকে বাবাও পাইছে, বাবার পরে তার হইছে, ছেলের হইছে। তাহলে টিউমার কি জন্মসূত্রে পাওয়া না? জি স্যার, সিভিলিস না স্যার? সাইকোসিস, মানে যত ফুলা মানে বৃদ্ধি থাকবে সাইকোসিস। জি স্যার। তাহলে দেখেন, তাহলে জন্মসূত্রে সে যদি পেয়ে থাকে, তাহলে তার বয়স যদি হয় 3 মাস, টিউমার পাইলো জন্মের পর 3 মাস পরে তার টিউমার দেখা গেল, টিউমারের বয়স কি 3 মাস? না স্যার। কারণ টিউমার জন্মসূত্রে পাইছে, দাদা পাইছে, বাবা পাইছে, আমিও পাইছি, ঠিক আছে? তাহলে আমার এই জিনিসগুলাকে জানতে হবে। সিফিলিটিক এক্সাম্পল ধরেন, বাবা ক্যান্সারে মারা গেছে, হ্যাঁ, এরপরে দাদার ক্যান্সার ছিল, তার ক্যান্সার হয়েছে, তাহলে আমার বংশকর্মে বংশগত ভাবে পেয়েছে, তাহলে সিফিলিটিক মায়াজম ওখানে প্রিডমিনেন্ট, তার বেশি, এই যে আমরা কোনটা বেশি, এটার মায়াজমেটিক আমরা ফান্ডামেন্টাল প্রাধান্য দিয়ে আমরা ওষুধ সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা রাখবে। বুঝতে পেরেছেন?
আজকে মনে হচ্ছে 5 শেষ করতে পারবো না, দেখি আরো 4-5 মিনিট আছে। তাহলে 5 নম্বর অ্যাফোরিজম থেকে আমরা কি শিখলাম? অ্যাফোরিজম 5 টেল আস অ্যাবাউট দ্য সার্চ অফ মোস্ট প্রবাবল এক্সাইটিং কজেস। আমরা অনুসন্ধান করব অধিকতর সম্ভাব্য তার উত্তেজক কারণগুলা ইন অ্যাকুয়েট ডিজিজ and fundamental causes in the whole history of the patient in chronic disease and consideration as accessory circumstance in the both situation। বলতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা কি করব? অনুসন্ধান করব, অ্যাক্সেসরিজ অতিরিক্ত কিছু অনুসন্ধান করব তার কারণটাকে, তার সিচুয়েশনটাকে বার করার জন্য। যেটা বলেছিলাম, ইমোশনাল স্টেট, সেক্সুয়াল স্টেট, ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশন এন্ড ওভারঅল কন্ডিশন অফ দ্য হেলথ, তার আমরা অনুসন্ধান করব। তাহলে আমরা কি জিনিস শিখতে পেলাম? For true chronic disease, only fundamental myosm is important. When we are responsible for disease, it is pseudo chronic disease due to lifestyle। বলতে যদি তার ওই সিডু মানে আপনার হচ্ছে এই রোগটা আগে ছিল চাপা দিয়ে থাকে, হ্যাঁ, ভিতরে আছে কিন্তু সুযোগ সুবিধা পাইলে সে বার হবে, কিন্তু বাইর হয় নাই। যখনই আমার লাইফস্টাইল পরিবর্তন হলো তখন সে নিচ থেকে রোগটা বাইর হলো। যেমন ধরেন চর্মরোগ, আপনি চর্মরোগ মলম মাখার পরে চলে গেছে গা, এখন আপনি কোনো মাংস বেশি খেয়েছেন অথবা কোনো উত্তেজক বেশি খাবার খেয়েছেন, হুট করে চর্মরোগ দেখা দিল, বলে এটা চাপা পড়া থাকে, রোগটা দেখা দেয়। and due to wrong medication, ডিউ টু তার রং মেডিকেশন, তার চলাফেরা, খাওয়া দাওয়া, ওষুধ তাদের রং ভুলের জন্য এই সমস্যাগুলো দেখা দিয়েছে। লেটোজেনিক ডিজিজ আর কজেস বাই দ্য ফিজিশিয়ান, তার কিভাবে সুপ্ত অবস্থায় থাকে, হ্যাঁ, মাতৃগর্ভে তার কিভাবে সুস্থ অবস্থায় থাকবে, ফিজিশিয়ানের ডিজিজ আর কজেস বাই দ্য ফিজিশিয়ান, তার সম্পর্কে ফিজিশিয়ান জানা থাকতে হবে। লেট্রো ফিজিশিয়ান, genetic genesis to produce, so it means physicians produce disease or crime of the white collar due to wrong prescription। বলছে যে ফিজিশিয়ানকে যদি তার প্রসিজার অনুসারে রোগকে, যে রোগীকে ট্রিটমেন্ট না দেয়, রোগ আইডেন্টিফাই না করতে পারে, তাহলে সে ক্রাইম অফ হোয়াইট কলার, সে নিজে, আমরা ক্রাইম পেট্রোল দেখেছি না, ক্রাইম, হ্যাঁ, দোষী, সে নিজেই দোষী, ডিউ টু রং প্রেসক্রিপশন, তার ভুল ওষুধের জন্য সে দায়ী। তাহলে ফিজিশিয়ান, যারা অনভিজ্ঞ ফিজিশিয়ান, আমরা যারা ভালো দক্ষতা অর্জন করে না ফিজিশিয়ান, তাদের কাছে গেলে তারা বিভিন্ন ভেরিয়াস ওষুধ দেয়, বলে যে আজকে ভালো হয় না, কালকে ভালো হবে, পরশু ভালো হবে, ওষুধ খান। এজন্য অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করে যে হোমিওপ্যাথি মেডিসিন অনেক দেরিতে কাজ করে, ডাক্তার সাহেব আমাকে এমন মেডিসিন দেন কালকে কাজ করে। ডিউ টু 2 নম্বর অ্যাফোরিজমে বলছে কি র্যাপিডলি, জেন্টলি এন্ড পার্মানেন্টলি কাজ করে, দ্রুত ভাবে কাজ করে, র্যাপিডলি, জেন্টলি এন্ড পার্মানেন্টলি কাজ করে, দ্রুত কাজ করে, শান্তভাবে কাজ করে এবং স্থায়ীভাবে আরোগ্য করে। 2 নম্বর অ্যাফোরিজম বলতেছে। কিন্তু আমরা জনসমক্ষণের মুখে শুনি যে হোমিওপ্যাথি মেডিসিন পরে কাজ করে, তারা কাজ করে দেখি তো বলে due to our lack of the knowledge of the physician, due to wrong prescription করা হয়, এজন্য বিরক্ত হয়ে জ্বর আসলো, তার খেলা প্লেইং করে জ্বর আসছে, তাহলে আমরা প্রথম বেলেডোনা দিলাম, কাজ হলো না, এরপরে বেলেডোনার মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন ক্যালকিয়ে দিলাম, কাজ হলো না, সে অসুস্থ হয়ে গেছে, নর্মাল জ্বর 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। কিন্তু বাবু যে খেলাধুলা করে তার শরীরে আঘাত লেগেছে, তাকে আর্নিকা দিতে হবে, আমার ডাক্তার বাবু সে জানতেছে না, ডিউ টু দা নলেজ অফ দ্য ফিজিশিয়ান, ল্যাক অফ দ্য নলেজ অফ দ্য ফিজিশিয়ান। তাহলে আমাদেরকে নলেজ রাখতে হবে, কোন প্রেসক্রিপশনটা আমরা করতে হবে, কোন ওষুধটা অ্যাপ্লাই করতে হবে। এক্সটেনশন অফ অ্যাফোরিজম 5 ইন অ্যাফোরিজম 208, এটাকে আরো 208ও তার সম্পর্কে কিছু বলেছে, ক্রনিক ডিজিজ সংক্রান্ত বলেছে। Accessories is to a related term related to myosm objective, বলছে যে তার অন্যান্য যে অনুসন্ধান করবে এটি মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ডের দিকে, মেইন সাবজেক্টের দিকে হয়ে যাবে, আমাদের নলেজ থাকতে হবে। রিলেটিভ টার্ম রিলেটেড টু দ্য মেইন অবজেক্ট, তার মূল কারণটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ইট ইজ নট ফিক্সড মিনস অ্যাকর্ডিংলি, বলে আমাদের ফিক্সড নাও থাকতে পারে, ইট কুড বি ডিফারেন্ট অ্যাট আদার্স টাইম, এটা আমাদের এক এক সময় এক ধরনের হতে পারে, যে ফিক্সড
তো আমাদের সার্কামটা কি কি অ্যাক্সেসরি লাগবে, হ্যাভ টু মেইনটেইনিং অ্যাক্সিলারেশন অর ডিক্লারেশন, আমাদের আর ত্বরণ মানে হ্রাস বৃদ্ধি, দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান কন্ডিশন জানতে হবে, এক্সপ্লেইন কজ অফ দ্য ডিজিজ, ফিজিশিয়ান নলেজ অ্যাবাউট দ্য ডিজিজ, ফার্স্ট এক্সপ্লেইন cause of acute disease, means things which exciting of the disease. To find out the positive modalities for a prescription, he needs to understanding the exciting causes and the causes of the chronic disease are myosm. বলছে আমাদের আনুষঙ্গিক কি কি জিনিস নিতে হবে, হেল্প টু মেইনটেইন, তাকে কি মেইনটেইন করতে হবে, তাকে সাহায্য করতে হবে, আমাকে একই ডিজিজের কি কারণে এক্সাইটিং কজ ছিল তার সম্পর্কে নলেজ থাকতে হবে, তার পজিটিভ ফ্যাক্টর মোডালিটিস সম্পর্কে আমার জানতে হবে, নিড টু আন্ডারস্ট্যান্ডিং এক্সাইটিং কজেস এন্ড দা কজেস অফ দ্য ক্রনিক ডিজিজ অফ দ্য মায়োজম, এই যে আমাদের নলেজ জানতে হবে। তাহলে ফিজিক্যাল কন্ডিশনে কি কি জানবো, হেরিডিটি, তার বংশক্রমিক ভাবে আসছে কিনা, মায়োজমেটিক জানবো, এনভায়রনমেন্টাল আমরা জানবো, হেবিট জানবো, সিচুয়েশন জানবো, কোন কোন সিচুয়েশনে সে পরিস্থিতি তার আসে। আমরা মায়োজমেটিকে জানতে থাকতে মায়োজমেটিকের সাথে আমরা জানবো কনস্টিটিউশন, কোন ধরনের কনস্টিটিউশন নিয়ে মিলে নিউ ডিজিজ তার উৎপত্তি হতে পারে। সুরিকলে তার পেশেন্টটা কেমন, থিন, লিন, স্ট্রেট আপ বাট ক্লেমস ডাউন, সে কিভাবে হাঁটে, কি বাঁকা হয়ে হাঁটে নাকি চিকন পাতলা আমরা জানতে হবে। সাইকোটিক্যালি ফেটি বডি সম্পর্কে আমাদের জানতে হবে, তার কোনো ধরনের বৃদ্ধি আছে কিনা। সিভিলিটিক্যালি ডিসঅর্গানাইজড ফিচার থাকতে হবে, তার হাত পা ব্যাগ থাকতে হবে, তার কত থাকতে হবে, এগুলো সম্পর্কে আমার নলেজ নিতে হবে। সার্টেন পিপল হ্যাভ সার্টেন ডিজিজ, দ্যাট ইজ আমার কি করতে হবে, মোরাল এন্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার আমার জানতে হবে। তো তাদের যেমন মোরাল এন্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারের মধ্যে আমরা এক্সাম্পল, ব্রাইট টাইপের লোকেরা সাধারণত মেন্টালি ডিফিসিয়েন্টি থাকে, তারা একটু বোকা শোকা থাকে। এমন ধরনের রুগী আসলে সে বোকা শোকা কিনা আমাকে তখন মেন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমাকে আইডেন্টিফাই করতে হবে। লাইক স্ট্রং ইন্টেলেকচুয়াল, তার খুব বুদ্ধিমান থাকে, সে কথা বলতে পারে না কিন্তু স্টেজ যাইতে ভয় পায়, ভয়ে যখন তাকে বক্তৃতা দেওয়া হয় সুন্দর সে বক্তৃতা দিয়ে নেমে যায়। উইক ফিজিক্যালি, সে সাধারণত দৈহিকভাবে দুর্বল থাকে। পেপটিক আলসার, দ্যাট ইজ ডিউডেনাম আলসার টু এ ইন্টেলেকচুয়াল পারসন, যদি ডিউডেনাম আলসার রোগী আসে আমরা তাকে দেখতে হবে তার বুদ্ধি শুদ্ধি খুব বেশি হবে, বিকজ ডিলেড ফুড টাইম, তার খাবারটা কি হয় ডিলে হয়, কেন হচ্ছে তার পেপটিক আলসার, আমরা কজেশন নিব, সে সব যথাসময় খাবার খায় না, খাবার সে দেরিতে খায়। আমরা যখন তার হিস্টোরি নিব, আর কেন কি দেরিতে খায়, ওই যে অফিসের কাজে ব্যস্ত, খুব বেশি ব্যবসাটা লস হয়ে যাচ্ছে, এটা করতে হবে, এই কাজটা করে খাবার খাবো, কম্পিউটার একটা জরুরি আমার কাজ আসছে, এই কাজটা করে খাবার খাবো, আমি ব্যস্ত আছি, এবার রাখো আমি একটু পরে খাবার খাচ্ছি তোমাদের, হ্যাঁ আমি তোমরা খাবার খাই আমি পরে খাবো। ডিউ টু দ্য ডিলে অফ দ্য ফুড অকারিং দ্য ডিউডেনাম আলসার, রোগী যদি আসে রেগুলার লাইফ হিস্ট্রি নিলে আপনার পরীক্ষা লাগবে না, ক্লিনিক্যাল প্যাথোলজি লাগবে না, রোগীকে আপনি বুঝতে পারবেন তার ডিউডেনাম আলসার হয়েছে। বিকজ সে বলে আমি যথাসময় খাবার খাই না, সকালে খাবার আমি বিকালে খাই, বিকালে খাবার রাত্রে খাই, এত অফিসিয়ালি কাজে আমি ব্যস্ত থাকি। গ্যাস্ট্রিক আলসার কাদের হয়, যারা নিচু ফ্যামিলি হয়, অনেক শক্তিশালী করে সময় মতো তার খাবারটা সেই পরিমাণ পর্যাপ্ত খাওয়া না, রিস্কা শো, পুলার, হেভি ক্যাটার এট এ টাইম, যারা প্রচুর পরিশ্রম করে সাধারণত তাদেরই নোংরা টোংরা খাবার খেতে হয়, ভালো খাবার খেতে পারে না, তারা যথাসময় তাদের পর্যাপ্ত খাবার খেতে পারে না, ভালো ডায়েট খেতে পারে না, তখন স্টমাকটা কি হয় ইনফেকশন হয়ে যায়, ক্ষত হয়ে যায়, আলসার হয়ে যায়। অকুপেশনাল হ্যাজার্ড, সে কোন ধরনের জব করে আপনাকে জানতে হবে। হার্মস ইন ভেরিয়াস ওয়ে লাইক টু জব ডিসস্যাটিসফ্যাকশন, এমন আছে সে 2 দিন পর পর জব চেঞ্জ করে, তার জব ভালো লাগে না, সে রঙের কাজ করে, তার যে জবটা আছে সে সেলাই কাজ করে, সে তার যে জবটা আছে তার হার্ড ওয়ার্কিং করতে হয়, আমাদের জানতে হবে। মোড অফ লিভিং, সে কিভাবে বাস করে, যেমন রাস্টপ রিমোটেড আর্থ্রাইটিস, পিপল লিভিং ইন ড্যাম্প আর কোল্ড ওয়েদার এরিয়া, যেটা আমরা আগে বলছিলাম মেইনটেইনিং করছে। রাস্টপসে একটা রিমোটেড আর্থ্রাইটিস রোগী আসছে, তার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে, সে ড্যাম ওয়েদারে নর্মাল যে জায়গায় আর্দ্রতা জায়গায় সে থাকতে পারবে না। হেবিট সংক্রান্ত আমাদের তার কি ধরনের খাদ্য ইয়া খায় আমাদের জানতে হবে। গ্যাস্ট্রাইটিস বা স্কিপিং ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট করে না, তার গ্যাস্ট্রাইটিস, সকালবেলা ব্রেকফাস্ট করতেছে না, তার পানি খাচ্ছে না, কিছু খাচ্ছে না, কাজে চলে গেছে, তার ইয়াটা গ্যাস্ট্রিকটা
বুকে বুকে পেটে ব্যথা হবে, এটা সম্পর্কে আমরা জানতে হবে। বিড়ি সিগারেট খায় কিনা, তার হ্যাবিট সম্পর্কে জানতে হবে। অ্যালকোহল খায় কিনা আমাদের জানতে হবে। সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন, তার সমাজের মধ্যে তার কেমন ফ্যাক্টর আছে, তার মানসিক অবস্থাটা কেমন। মোস্ট কমন ফ্যাক্টর আর দ্য সাইকোসোমাটিক ইলনেস। ইট মাস্ট বি এন ইকুইলিব্রিয়াম টু অ্যাভয়েড 90% অফ দ্য ইলনেস। হচ্ছে আমাদের যে বেশিরভাগ অসুস্থের কারণ আমরা সামাজিক অসুস্থতার জন্য, সাইকোসোমাটিক ইলনেসের জন্য সামাজিকভাবে আমরা অসুস্থ হই, এবং আমাদের পরিবেশ পারিবারিকভাবে আমরা অসুস্থ হই। এটা আমাদের বেশিরভাগই আমাদের এটা দায়ী থাকে 90% অসুস্থতার জন্য থাকে। অনলি সিপিআর ক্যান নট টলারেট ইনডিফারেন্স, যেমন তার হাজবেন্ড সহ্য করতে পারে না, সিপিআর রূপে ইয়ারা তার সহবাসকে সহ্য করতে পারে না, যে জিনিসগুলো ভালো সে সহ্য করতে পারে না। কারণ কি, তার সামাজিক অবনতি সহ্য করতে পারে না। তার বয়স সম্পর্কে জানতে হবে। অ্যাকর্ডিং টু এজ, ইমিউনিটি লিস্ট ইন এ বর্ন সার্টেন ডিজিজ অকারিং ইন ডিফারেন্স এজ অফ দ্য গ্রুপ। বিভিন্ন বয়সের গ্রুপে বিভিন্ন রোগ হতে পারে। বাচ্চাদেরকে কেমন আমরা ইমিউনিটি পাওয়ার কেমন আছে, একটা ক্রনিক ডিজিজের ইমিউনিটি পাওয়ার কেমন, সে কত পাওয়ার ওষুধ নিতে পারবে, ওভারঅল তাকে অ্যাসেসমেন্ট আমাদের জানতে হবে। সেক্সুয়াল ফাংশন, হেজিটেট টু টপিক টু ডিসকাস উইথ দেয়ার ডক্টরস। এই যে আপনার রোগী আইসা আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে অনীহা প্রকাশ করে, মহিলা মানুষ, হ্যাঁ, তার সহবাস করতে প্রচুর ইচ্ছা, তাকে চুলকানি দিলে তার সহবাস করতে তার কাম ইচ্ছা জাগে, তখন ডাক্তারের কাছে সেই কথাগুলো বলতে খুব লজ্জা পাবে। এই সম্পর্কে আর একটা গল্প ছিল, আজকে যেহেতু সময় নেই গল্প আর বলবো না, মোটামুটি আমি শেষ প্রান্তে আর একটা স্লাইড দিয়ে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে মনে বলবেন, আমি গল্পটা শুনে দিব। ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন টু গ্রেট অ্যান্ড ডিপার ইলনেস অফ ডিপ্রেশন। এটা আমাদের মেইন অনেক কারণ খুব মূল্যবান একটা কারণ আমাদের জন্য অসুস্থতার জন্য দায়ী। ডিপলি ইলনেস মানে খুব গভীরভাবে দায়ী হয় আমাদের অসুস্থতার ক্ষেত্রে, আমাদের মনের প্রফুল্লতার ক্ষেত্রে আমাদের। থ্যাংক ইউ ফর ভেরি মাচ ওয়াচিং ফর মাই লেকচার উইথ গ্রেট পেশেন্স। থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ টু এইচডি হোমিও মেডিকেল একাডেমি। ওকে, আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করলাম। রেকর্ডিং অফ করতে পারেন। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। টাইম 1 ঘন্টা, তো একটু জড়গতিতে মারলাম। রায়ন সাহেব বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। কোহিনুর আক্তার কখন আসলেন? দেখতে পাই নাই। আইনুল বাড়ি চলে গেছেন না আছেন? জি স্যার, আছে স্যার। কেমন লাগলো? ভালো হয় না নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগছে ক্লাস করে। স্যার প্রথম তো আমি তো ভাবছি যে এলোপ্যাথিকের মতো বাস খালি এরকম ওষুধ সম্পর্কে শেখাবেন। আমি তো এত কিছু জানতাম না। ওষুধ হ্যালো সম্পর্কে দেলাস স্যার, রেকর্ডিং কি অফ করব? জি, আমি অলরেডি মেসেজ পাইছি, রেকর্ডিং অফ করে দেন। আচ্ছা। জি, শামিমা নাসরিন ম্যাডাম একটু বলুন কেমন লাগলো? অসুবিধা নেই, আপনি